নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমারকে ঘা মারলো তাঁরই হাতে তৈরি করা কেন বলবো, প্র্যাকটিক্যালি তার নিয়ন্ত্রণে থাকা কলকাতা পুলিশ। গতকাল একটি বিজ্ঞপ্তি আভ্যন্তরীণভাবে দেওয়া হয়েছে, 10 জনের সিকিউরিটি উইথড্রন হলো। উইথড্রন বলতে কি, কমানো হলো। তাদের যতটা গুরুত্ব দেওয়ার কথা তার থেকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া ছিল। তার মধ্যে প্রথম নামটি রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি ছিলেন, কলকাতা পুলিশের দীর্ঘদিন ধরে পুলিশ কমিশনার ছিলেন এবং এন্টায়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনের পুলিশটা নিয়ন্ত্রণ করতে যেদিন থেকে বিধাননগর পুলিশ কমিশনার থেকে সরাসরি কলকাতা পুলিশে এসেছিলেন আরো কয়েকটা পদ পেরিয়ে, সেদিন থেকে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের পুলিশটা প্র্যাকটিক্যালি রাজীব কুমারের ব্রেন নিয়ন্ত্রণ করতো। এটা বলার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, প্রচুর তথ্য আমার সেই সম্বন্ধে আছে। আমি টুকরো কয়েকটা তথ্য আপনাদের কাছে দেবো। কলকাতা পুলিশের লালবাজারের তরফ থেকে প্রথমত যাদের সিকিউরিটি উইথড্রন হলো, একটু নামগুলো আপনাদের কাছে বলি। প্রথমত রাজীব কুমারের সিকিউরিটি কমানো হলো। পীযূষ পান্ডে, যিনি ডিরেক্টর অফ সিকিউরিটি, তার যতটা সিকিউরিটি পাওনা তার থেকে অনেক বেশি তিনি সিকিউরিটি পেতেন, অন্তত লালবাজার মনে করছে, তার সিকিউরিটি কমানো হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যিনি কাজটি করেন সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে, তার যতটা সিকিউরিটি পাওনা তার থেকে কমানো হলো। কুণাল ঘোষ, তার সিকিউরিটি কমানো হলো। সঞ্জয় বসু, যিনি ভাইপোর হয়ে পুরো অপারেশনসটা করেন, আইনজীবী হিসেবে অপারেশন করতেন, তারপর এই সময় পত্রিকার এখন কর্ণধার ভাইপোর হয়ে পুরো ব্যাপারটা ম্যানিপুলেট করেন যিনি, সেই সঞ্জয় বসু যতটা সিকিউরিটি দরকার তার থেকে কমিয়ে দেওয়া হলো। সুব্রত বক্সি, রাজ্য তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি, তার বাড়ির সামনে 4 জন পুলিশ কর্মচারী থাকতো, গতকাল থেকে সেটা একটাতে নামিয়ে দেওয়া হলো। অলোক বিশ্বাসের সিকিউরিটি কমলো। শোভন চট্টোপাধ্যায়, তাঁর সিকিউরিটি কমলো। মনোজ মালব্য, তাঁর সিকিউরিটি কমলো এবং চন্দ্রিমা ভট্টাচার্য, তাঁর সিকিউরিটি কমলো। আপাতত এইটুকুই, অন্তত 10 জনের সিকিউরিটি কমলো। তার মধ্যে অবশ্যই রাজীব কুমার, সেই রাজীব কুমার যিনি এন্টায়ার পুলিশি ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করতেন। তার কথায় প্র্যাকটিক্যালি লালবাজার উঠতো বসতো একটা সময়, দীর্ঘদিন, মানে আমি বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়া পর্যন্ত প্র্যাকটিক্যালি রাজীব কুমার, যদিও ডিজি পদ থেকে 31শে জানুয়ারি তার টার্ম ওভার হয়েছে, কিন্তু বকলমে তিনি কলকাতা পুলিশটা নিয়ন্ত্রণ করতেন। 14ই ফেব্রুয়ারি 2016, আমি তারিখটা আপনাদের কাছে বলছি, 14ই ফেব্রুয়ারি 2016 রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনার হিসেবে নিযুক্ত করেন। 12ই এপ্রিল 2016, তারিখটা নোট করবেন, 12ই এপ্রিল 2016 নির্বাচন কমিশন তাকে সেই পদ থেকে সরিয়ে দিল। 2016 নির্বাচন চলে গেল। 21শে মে, কিছুদিনের মধ্যেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার করলেন। 2016 21শে মে, সেই থেকে 19শে ফেব্রুয়ারি 2019 পর্যন্ত, অর্থাৎ 2016 থেকে 19, প্রায় 3 বছর। তার আগে 14ই ফেব্রুয়ারি থেকে 12ই এপ্রিল 2016, 3 মাস প্লাস এই 3 বছর, প্র্যাকটিক্যালি প্রায় 38-39 মাস রাজীব কুমার কলকাতা পুলিশ অফিসিয়ালি নিয়ন্ত্রণ করেছেন লালবাজার। যে লালবাজার তার সিকিউরিটিটা কালকে কমিয়ে দিল। আর 16ই জুলাই 2024 রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল হিসেবে অভিষিক্ত হন, মানে দায়িত্বপ্রাপ্ত ডিজি, তিনি পার্মানেন্ট ডিজি তো হতে পারেনি। 16ই জুলাই 2024 তাকে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল করা হয় এবং সেখান থেকে 31শে জানুয়ারি 2016 পর্যন্ত তিনি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজটা চালান। কিন্তু যারা পুলিশের অন্দরমহলের খবর রাখেন, বা আমি বিভিন্ন পুলিশের একদম সর্বোচ্চ স্তরের লোকজনের সঙ্গে বিভিন্ন সময় কথা বলে বুঝেছি যে আলটিমেটলি রাজীব কুমার এন্টায়ার স্টেটের, ওয়েস্ট বেঙ্গলের এবং কলকাতা পুলিশের মূল নিয়ন্ত্রক ছিলেন। অফিসিয়ালি ধরুন বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার ছিলেন দীর্ঘদিন, অভয় হত্যাকাণ্ডের পর তাকে সরিয়ে মনোজ ভার্মাকে আনা হয়, কিন্তু বকলমে রাজীব কুমারের নিয়ন্ত্রণটাই সেখানে ছিল। ধরুন মনোজ ভার্মা, তিনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি রাজীব কুমারের কথাতেই পুরো কলকাতা পুলিশটা চলতো। বা যখন মনি ভান্ডারে রাজীব কুমার বসতেন, যখন আপাত দৃষ্টিতে ওই চিট ফান্ডের ওই ব্যাপারে সিবিআই খুঁজে বেড়াচ্ছিল, তারপর তাকে সরিয়ে দেওয়া হলো, মনি ভান্ডারে প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট সম্মত সেখানে বসিয়ে রাখা হলো, তখনও কিন্তু সন্ধ্যে 6:30 7টার পর কলকাতা পুলিশের সমস্ত সিনিয়র লেভেলের অফিসাররা গাড়িতে করে মনি ভান্ডারের ভেতরে যেতেন এবং ওই ওয়েবেলের ওয়েবেল ভবনের পাশে মনি ভান্ডার, সম্ভবত 6th ফ্লোর, সেখানে গিয়ে তারা জড়ো হতেন এবং সেখান থেকে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের সমস্ত পরিকল্পনাগুলো তার মস্তিষ্কে উপস্থিত বেরোতো এবং রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এন্ডোর্সমেন্ট ছিল। কিছু হলেই রাজীবকে বলা হতো, রাজীব তুমি দেখো এটা গেল একটা পার্ট। কিন্তু সেই রাজীব কুমারের সিকিউরিটি উইথড্রন করতে অজয় নন্দা, যিনি এখন কলকাতা পুলিশ কমিশনার, তাঁর কি হাত কাঁপলো না? কিন্তু এই অজয় নন্দা কিন্তু রাজীব কুমারের অধীনেই কাজ করেছে। তো তার অধস্তন যে অফিসার, সেই অফিসারই তার সিকিউরিটি সংখ্যাটা কমিয়ে দিল। খুব ইন্টারেস্টিং, কাহারও দিন সমান যায় না। এটাই হয় যে যিনি আমার সাবঅর্ডিনেট, তিনি আমার এক সময় সিকিউরিটিটা কমিয়ে দিচ্ছেন, মনে করছেন আপনার এতটা সিকিউরিটি দরকার নেই যতটা সিকিউরিটি আপনি উপভোগ করছেন। এটা তো আত্মসম্মানবোধ সম্পন্ন যে কোনো পুলিশ অফিসারের, বা যে কোনো রাজ্যসভার সাংসদ, মানে রাজ্যসভা তখন রাজীব কুমার সাংসদ হয়ে গেছেন, তা তো নিজে থেকেই বলা উচিত ছিল যে আমার এতটা সিকিউরিটির দরকার নেই। কিন্তু এদের তো আত্মমর্যাদা, আত্মসম্মানবোধ কিছু নেই, ফলত এরা ভোগ করেন দিনের পর দিন এইসব সুযোগ সুবিধাগুলো এবং তার রেজাল্ট হচ্ছে এটা। আরো অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করেন, যেগুলোকে আলটিমেটলি বর্তমান সরকার কিন্তু কমাবে। আমি নির্দিষ্টভাবে তথ্য সংগ্রহ করেই আপনাদের কাছে এইটুকু আপাতত বললাম যে শেষ পর্যন্ত যে কলকাতা পুলিশের সর্বোচ্চ নিয়ন্ত্রক ছিলেন রাজীব কুমার। কেন একটা বলছি, একটা ছোট ঘটনার কথা বলি। আমি আমার এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম যে যখন মনে আছে আপনাদের 14ই আগস্ট 2024
সম্ভবত, যখন অভয়া মারা গেলেন 9 অগস্ট, তারপরে 14 অগস্ট রাতে প্রচন্ড ভাঙচুর হলো আজিগড় মেডিকেল কলেজ হসপিটাল, এবং তারপর বিনীত গোয়েল ওখানে ছুটে গেলেন। বিনীত গোয়েল ইলেকট্রনিক মাধ্যমের সামনে খুব উত্তেজিতভাবে প্রেস স্টেটমেন্ট দিলেন 8-9 মিনিট ধরে। তারপর সেই বিনীত গোয়েলকে রাজীব কুমার অ্যাডভাইস দিয়েছিলেন যে তুমি এত কথা বলছো কেন প্রেসের সামনে এত কথা বলবে না। অর্থাৎ বিনীত গোয়েল কটা শব্দ ব্যবহার করবেন সেটাও রাজীব কুমার কিন্তু নিয়ন্ত্রণ করতেন। আমি এটা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে শুনেছি। আসলে উনি এনজয় করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্সটা। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের ব্রেনের উপর খুব নির্ভরশীল ছিলেন। কেন সারদা চিটফান্ড স্ক্যাম থেকে বাঁচানো তো মূল কারিগর, রাতের অন্ধকারে পেন ড্রাইভ ল্যাপটপ সরানোর স্কিলটা তো এই রাজীব কুমারের। বিধাননগরের পুলিশ কমিশনার, তারপর সুদীপ্ত সেনকে ধরে নিয়ে আসা কাশ্মীর থেকে, এবং সেখান থেকে তিনি যাতে প্রকাশ্যে কথা না বলেন তার ব্যবস্থা করে, এন্টার অপারেশন গুলো রাজীব কুমার চালাতেন। অসম্ভব ভালো ব্রেন, কিন্তু খারাপ কাজে ব্যবহৃত একটি ব্রেন। ফলত তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন কাজে লাগিয়েছেন, এবং তার স্বীকৃতির সঙ্গে তাকে পার্মানেন্ট ডিজি করতে চেয়েছিলেন। কেন্দ্রীয় সরকার রাজি হয়নি। শেষ পর্যন্ত তার এটা গেল, অনেক মামলা মোকদ্দমা করলেন, শেষ পর্যন্ত তার ডিজি পদটা গেল। তখনই তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো। এবার রাজ্যসভায় খুব বেশি কিছু করতে পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত সেটা তো অন্য কথা। কিন্তু রাজীব কুমারের সিকিউরিটি সরিয়ে নেওয়াটা, আমি বলছি এটাই হচ্ছে ভাগ্যের পরিহাস বলে যে বাংলা শব্দটা আছে, সেটাই বোধহয় ব্যবহার করা যায়। এই যখন ঘটনা একদিকে ঘটছে, তখন অন্যদিকে তো কলকাতা পুলিশ তার নিজস্ব স্কিল দেখাচ্ছে। কলকাতা পুলিশের এক্সপার্টাইজকে আমি অন্তত কখনো আন্ডারমাইন করি না, কিন্তু সে কলকাতা পুলিশকে খারাপ কাজে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় লাগিয়েছে। দে হ্যাভ দ্য স্কিল, দে হ্যাভ দ্য কম্পিটেন্সি, ইনস্পাইট অফ অল অডস। সেটাকে ব্যবহার করা হয়নি। গতকাল সেটা দেখালো পার্ক সার্কাসে একটা ফেক সোশ্যাল মিডিয়াতে উস্কানি, ফেক বলবো না, উস্কানি, এবং তারপর সেখানে জমায়েত, ওই নমাজ রাস্তায় ব্যবহার না করা, মাইক্রোফোনের আওয়াজ লিমিটেড করা, সেই সংক্রান্ত ব্যাপারে উত্তেজিত করে বেশ কিছু মানুষকে নামিয়েছিলেন তো। এবং শেষ পর্যন্ত পার্ক সার্কাসে কলকাতা পুলিশ তার স্কিলটা দেখালো। লাঠি 4 ফুটের লাঠি হলো, সেই লাঠির আচমকা হাইটটা বেড়ে গেল 8 ফুটে। গতকাল সেটা দেখলাম পার্ক সার্কাসে। আমি সঙ্গত কারণে সেই ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম, আমার হাতে ইতিমধ্যে শুনেছেন। মানে ম্যাসিভ মার 2 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ। এই ঘটনা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হতো, মুখ্যমন্ত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতো, এটা টেম্পারেচারটা আরো বেড়ে যেত, আরো মানে নৈরাজ্যের শাসন হতো এন্টার পার্ক সার্কাস। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, কলকাতা পুলিশ তার স্কিলটা দেখিয়ে দিল। যে কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, আমরা ভুলতে বসছিলাম, সেই কলকাতা পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নিল, নিয়ে 2 ঘন্টার মধ্যে একদম ক্লিয়ার আউট করে দিল। প্রথমে শুনেছিলাম 16 জন গ্রেফতার হয়েছে, এখন অনেক রাত পর্যন্ত যখন প্রতিবেদন পেশ হচ্ছে তখন 20 জনকে গ্রেফতার করা হয়েছে। চিরুনি তল্লাশি চলছে, এবং যেখানে যেখানে ঘরে ঘরে ঢুকে তল্লাশি করে আসল কার্পিট এবং ক্রিমিনালদের নিয়ে যাওয়া হচ্ছে। প্রশ্নটা হলো হচ্ছে এই লক্ষ্যাপানোর রাজনীতিটা এখন একটা কমিউনিটির মধ্যে পরিকল্পিতভাবে করা হচ্ছে। খেয়াল করে দেখুন, পার্ক সার্কাসে যখন এই ঘটনা ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে অদূরে নয়, রাস্তায় গিয়ে কিন্তু বসে পড়ার সাহসটা দেখাতে পারছে না। কেন পাচ্ছে না আমি সেটা খুব সংক্ষেপে বলবো। পার্ক সার্কাসে যখন এই ঘটনা ঘটলো, তার আগে কিছু বিক্ষুব্ধ ঘটনা রাজাবাজারে দেখেছিলাম। আসানসোলে যখন পুলিশ প্রচারে গেছে, বিভিন্ন মহলায় গিয়ে বলেছেন যে কোনো ভলিউমে মাইক্রোফোন বাজানো যাবে না, তখন সেই আসানসোলের পুলিশ সম্মত জাহাঙ্গীর পল্লী সেখানে ম্যাসিভ আক্রমণের মধ্যে পড়লেন, এবং তারপর আসানসোল পুলিশও তার 4 ফুটের লাঠির হাইটটাকে 8 ফুট করে দিল, এবং এখনো পর্যন্ত যা রিপোর্ট 26 জন গ্রেফতার, এবং দে উইল হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। চট করে মানে এর থেকে বেরোতে পারবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত 2 দিন আগেই বলেছেন, পুলিশের ওপর আক্রমণ হলে কোনো রকম কিন্তু বরদাস্ত করা যাবে না। ফলে আলটিমেটলি আসানসোলে 26, পার্ক সার্কাসে 20, সংখ্যা দাঁড়িয়েছে 46। ওই বেলডাঙ্গাতে যারা অসভ্যতা করেছিল তারা যখন এখনো জেলের ঘানি টানছেন, এরা কিন্তু দীর্ঘদিন ধরে জেলের ঘানি টানবেন। জীবনের মতো শিক্ষা কিন্তু এবার পাবেন, তার কারণ শাসকের নিয়ন্ত্রণটা পুলিশের ওপর আছে। যে পুলিশকে দিয়ে কখনো শাসক এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুর্বৃত্তদের যথেচ্ছাচার করার লাইসেন্সটা তাদের দেন না। একটি সঠিক রাষ্ট্র ব্যবস্থায় সঠিক সরকার থাকলে যেটা হয়, সেটাই কিন্তু পার্ক সার্কাস দেখলো, আসানসোল দেখলো। চেষ্টা হবে বাড়ানোর, এগুলো কাজকর্মগুলোকে বাড়ানোর চেষ্টা হবে, কিন্তু খুব বেশি লাভ কিছু হবে না। যেমন ধরুন, আমি একটা ছোট্ট কাহিনী আপনাদের কাছে বলবো বুল্ডোজার সংক্রান্ত, কিন্তু তার আগে বলি আরো কতগুলো খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে। স্কুলের ম্যানেজিং কমিটি সমস্ত ভেঙে দেওয়া হয়েছে, আপনার রিপোর্টটা পেয়েছেন কিনা জানি না। সমস্ত স্কুলগুলো কোনো ম্যানেজিং কমিটি আলাদা করে নেতাদের কোটা লোক ঢুকে বসে থাকতে পারবে না, চালাবেন গেজেটেড অফিসার, একজন করে গেজেটেড অফিসার প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকবেন, এবং স্কুলটা চালাবেন হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। ভেরি গুড মুভ। স্কুলকে কেন্দ্র করে দলীয় লোকেদের পুনর্বাসনের প্রকল্প শেষ। আরো একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ব লোগোটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব লোগো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন অনেক রোজগার করেছেন বলে শোনা যায়, সেই ব লোগোটাকে মুছে দেওয়া হলো। যুবভারতী ক্রীড়াঙ্গনের উপর থেকে ব লোগোটাকেও সরিয়ে দেওয়া হলো, এবং ব লোগো আর কোথাও থাকবে না, অশোক স্তম্ভই থাকবে। মানে ভারত রাষ্ট্রের যেটা প্রতীক, সেই অশোক স্তম্ভই এখন সর্বত্র পশ্চিমবঙ্গে থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন প্রেস কনফারেন্স করছেন, তার পেছনে কিন্তু খুব
সিম্পল ভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং অশোক স্তম্ভটা থাকছে, কোনো চাকচিক্য নেই, বিলাসিতা নেই। ভারত রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছি বলে জাতীয় পতাকা টাঙিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে আদিক্ষেতা না, যে ইমপ্রেশনটা তৈরি করার চেষ্টা করতেন সেটা নেই। টেক্সটে খুব গুরুত্বপূর্ণ যেগুলো প্রেস কনফারেন্স করে বলছেন। আমি এই এই সরকার বর্তমানে রয়েছে 9ই আগস্ট, 9 মে যারা শপথ গ্রহণ করেছেন, 11 তারিখ থেকে নবান্নে দায়িত্ব নিয়েছেন, বসেছেন, প্রথম প্রেস কনফারেন্স করেছেন। আজকে যখন প্রতিবেদন পেশ করছি তখন আরেকটা প্রেস কনফারেন্স, ক্যাবিনেট মিটিং করেছেন 9 তারিখ, 11 তারিখ প্রথম। এবার আজকে আরেকটা করবেন, ক্যাবিনেট মিটিং হবে এবং তারপর আরো খুব গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা হবে। আমি হিসেব করে দেখছিলাম যে যেদিনকে শপথ নিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত একটা সরকারের বয়স কত হলো। 9 মে থেকে 9 থেকে 18 হলো, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 10 দিন। আর যেদিন থেকে দায়িত্ব নিয়ে কাজ করছেন, অর্থাৎ 11 তারিখ নবান্নে বসে যখন প্রথম ক্যাবিনেট মিটিং করলেন, সেদিন থেকে আজকের বয়স হলো 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 8 দিনের মাথায় একটা সরকার অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন, আমি সেই ব্যাখ্যা এখন যাচ্ছি না, আপনারা সবাই জানেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে এই মাইক্রোফোনে আওয়াজ কমানো, ধর্মীয় স্থান থেকে আমজনতা কিন্তু খুশি, একটা নির্দিষ্ট কমিউনিটিকে খেপানোর কাজ কেউ করতে পারেন, কিন্তু আমজনতা খুশি। যেভাবে আমজনতা খুশি বুলডোজার পাঠানোতে, পছন্দ করছেন না বুলডোজার যেখানে পাঠানো হয়েছে, একটা টেকনিক্যাল কারণে একটা স্থগিতাদেশ হাইকোর্টে হয়েছে বলে শতরূপ ঘোষ খুব চিৎকার চেঁচামেচি করলেন। কিন্তু সাধারণ মানুষকে আমজনতাকে জিজ্ঞেস করতে ইলিগাল কনস্ট্রাকশন হলে কি হওয়া উচিত, বুলডোজার পাঠানোটা তারা সমর্থন করবে। কিন্তু বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে এখন যতটা সিপিএম চেঁচাচ্ছে ততটাই কিন্তু তৃণমূল এখন সোশ্যাল মিডিয়াতে চেঁচাচ্ছে। এই কি হলো, পশ্চিমবঙ্গে তো এই পরিবর্তনের সরকার হবে, বুলডোজার সংস্কৃতি আমরা মেনে নেওয়া। সিপিএম তো লম্বা মিছিল শুরু করে দিয়েছে, আলটিমেটলি বুঝতে পারছেন না। দেখুন, 0 থেকে 1 উঠেছে, 1 থেকে যদি 2ও উঠতে হয় ভবিষ্যতে 5 বছর বাদে, রাজনীতিটা সঠিকভাবে করতে হবে। বাম রাজনীতিটা কেন সঠিকভাবে হচ্ছে না? আমি একজন বামপন্থী বন্ধুর সঙ্গে আজকেই কথা বলছিলাম, তিনি বললেন যে আমি কট্টর বামপন্থী, এখনো কাস্তাতুরি তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, বলছেন যে আমরাই ভবিষ্যৎ বলছেন, কিন্তু বলছেন যে নবগঠিত সরকার, পরিবর্তনের সরকার, নতুন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বেশ কয়েকটা ভালো স্টেপ ফেলেছেন। এটা আমাদের খুব ভালো লাগছে। আমরা 3 বামপন্থী বন্ধু মিলে আলোচনা করছিলাম যে এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত হচ্ছে। এটা বামপন্থীরা বুঝতে পারছেন না, বুলডোজার যেখানে পাঠানো হয়েছে, দিনের পর দিন নৈরাজ্যের শাসন হয়েছে, সেটা একটা মেসেজ দেওয়ার জন্য যে আলটিমেট রেজাল্ট কিন্তু বুলডোজার আসতে পারে। এই ভয় এবং ভীতিটা তৈরি করে, সেইটাকে ডিফেন্স করার জন্য শতরূপরা চিৎকার করে যাচ্ছেন। হয়তো মাইনরিটি ভোটারদের মধ্যে একটা ছোট ভোটার তাদের আসবে, তৃণমূল থেকে তাদের একটা অংশ আসবে, দিনের শেষে কিন্তু বৃহত্তর আমজনতা যারা এবারে সরকারটা পরিবর্তন করেছেন, তারা কিন্তু মামেদের এই রাজনীতিটা পছন্দ করবেন না। তৃণমূলের সঙ্গে বিজেপির নবগঠিত সরকারের কোথায় তফাৎ, সেটা কিন্তু নতুন সরকারের মুখ্যমন্ত্রী কিন্তু গত 8 দিনের লাগাতার একটার পর একটা স্টেপ নিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। যেমন ধরুন, আমি একটা ছোট্ট ঘটনার কথা বলি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনের বাইরে যে ব্যাপক দখলদারি ছিল, নেতারা বসাতেন, একটা করে ঝুড়ি বসাতেন, টাকা রোজগার করতেন, এবং তৃণমূলের সেটা ভোট ব্যাংক ছিল। গত 2 দিনের মধ্যে রেলওয়ে অথরিটি জিআরপি আরপিএফ কে নিয়ে একদম তার আগে নোটিশ করেছিল, সরে যাও, সরেনি, সমস্ত বুলডোজার দিয়ে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনের বাইরে এবং শিয়ালদা স্টেশনের ভেতরের প্ল্যাটফর্ম অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে, এটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লম্বা একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া যখনই শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনের দর্শক যারা নিত্যযাত্রী তাদের সামনে বুম ধরছেন, আমি একজনকেও দেখলাম না কেউ এই স্টেপটাকে নিন্দে করেছে। প্রত্যেকে প্রশংসা করছেন যে দীর্ঘদিনের একটা প্রয়োজন ছিল, এটা করেছে রেলওয়ে অথরিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা বলুন তো, ইস্টার্ন রেলওয়ে কিংবা মানে হাওড়ার কিংবা শিয়ালদার সেগমেন্টে এই বুলডোজার চালাতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় আসতেন? আরো 200 হকার বসিয়ে দিতেন, চাকরি দেবেন না, ব্যবসা দেবেন না, সেখানে আরো বসিয়ে দেবেন, আর দিয়ে তাদের লোকাল লেভেলে তৃণমূল কংগ্রেস নেতারা তাদের কাছ থেকে ঝুড়ি পিছু 100 টাকা 200 টাকা দিনে তুলবেন, আর নেতারা দেখবেন এই 200টা ভোটার তো ভোটের দিন ভোট লুট করার জন্য আমার ভোটার হবে। এই তফাৎটা আমি খালি ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আরো 200 হকার বসে যেত হাওড়া স্টেশনের মুখে, শিয়ালদা স্টেশনের মুখে আরো 400 হকার বসে যেত। আর সরকার পরিবর্তন হলো বলে তাদের নোটিশ করালো, শুনলো না, বুলডোজার দিয়ে তাদের পরিষ্কার করে দিল। বৃহত্তর আমজনতার কিন্তু খুশি হলো। তিনি তৃণমূল হতে পারেন, তিনি বিজেপি হতে পারেন, তিনি শতরূপদের সিপিএম হতে পারেন, কিন্তু দিনের শেষে তারা বলছেন রেলের এই মুভটা খুব ভালো। কিন্তু রেল এই মুভটা করতে পারলো কি করে? বিকজ 14 তলার সরকারটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের সরকার থাকার ফলে রেলওয়ে অথরিটিও কিন্তু যে স্টেপগুলো ফেলছে, এই যারা হকার বসে আছেন, তো দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি ব্যবসা কিছু ব্যবস্থা করেনি। আলটিমেটলি তারা মানে নৈরাজ্যের পথে হেঁটেছেন এবং সরকার সেটা স্পন্সর করেছে। আজকে এদের পেছনে যখন দাঁড়িয়ে যাচ্ছেন বামপন্থীরা, তৃণমূলও দাঁড়িয়ে যাচ্ছে, তার মানে এই 200 জন, এই 400 জন বা এই 1000 জনের ভোটটা নিয়ে বাম এবং তৃণমূলের টানাটানি হচ্ছে। জোট তো বুঝতেই পারছেন, ফলত টানাটানিতে নিজেদের মধ্যে ঘরোয়া অশান্তি লাগবে, কিন্তু বৃহত্তর সমাজ কিন্তু আমি বলছি পরিবর্তনের সরকারের উপর খুশি হচ্ছে। এটাই তো দরকার ছিল। যেভাবে আমার বামপন্থী বন্ধু বলছিলেন যে আমরা আলোচনা করছিলাম, অনেকগুলো স্টেপ কিন্তু এই সরকার খুব ভালো ফেলেছে। আচ্ছা বলছি, মানে সিপিএম কিংবা গণশক্তি কেন উদাত্ত কণ্ঠেদের প্রশংসা করতে পারছেন না? বৃহত্তর জনসমাজের জনস্বার্থটাই তাদের কাছে অগ্রাধিকার কেন হচ্ছে না? ক্ষুদ্র স্বার্থে তৃণমূল কংগ্রেস যে নৈরাজ্য এবং দখলদারি রাজত্ব এই পশ্চিমবঙ্গে নিয়েছেন, সেটার পেছনেই সিপিএম কেন লাইন লাগাচ্ছে?
সিপিএম কি এই ইভ্যালুয়েশনটা করবেন না? আমি বা বলার কে? সিপিএম তার নিজস্ব গতিতে চলবে, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে আবার 1, 1 থেকে আবার 0। যদি সেই রাজনীতি করে বলার কি আছে? মমতা অভিষেকের এই রাজনীতির বয়স কিন্তু শেষ হয়ে গেল। কারণ আমি এটাই ভাবছি আজকে এই প্রতিবেদন শেষ করবো এই কথাটা বলে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি, সেই রাজনীতিটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নতুন সরকার, যে এই দখলদারি রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছে। যিনি হাওড়া স্টেশন যাবেন, যিনি শিয়ালদা স্টেশন যাবেন, প্রশংসা করবেন। যিনি চোখের সামনে দেখবেন বাড়ি উল্টো দিকে একটা মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে, সমস্ত নিয়ম কানুনকে তোয়াক্কা না করে যখন সেখানে বুলডোজার আসবেন, তিনি মনে মনে খুশি হবেন। তিনি তৃণমূল করলেও খুশি হবেন, তিনি সিপিএম করলেও খুশি হবেন। কিন্তু সেই মানুষটার মন বোঝার চেষ্টা করে না কেন তৃণমূল? করে না বলেই তো আজকে নির্বাচিত হলো, এবং করে না বলেই তো সিপিএম 0 আর 1-এর মধ্যে লড়াই করছে। এই ভাবের ঘরে চুরি করে আলটিমেটলি রাজনৈতিক জীবন তাদের যেমন শেষ হচ্ছে, রাজনীতির আঙিনায় তারা যেমন ক্ষয়িষ্ণু হচ্ছে। সব থেকে বড় কথা আমার বারবার যেটা মনে হচ্ছে, বৃহত্তর বঙ্গ সমাজের অনেক ক্ষতি এরা করেছে। আজ সেখান থেকে মুক্তি এবং সেখান থেকে পরিত্রাণ, নতুন পথে হাঁটুক পশ্চিমবঙ্গ, সেটাই তো প্রার্থনা থাকবে। বললাম।